পাঁচ বোন এক ভাই, পাঁচ বোনের মধ্যে এক বোন কি বলেছেন সাক্ষাৎকারীদের মাধ্যমে সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরতে এসেছি। আর আমরা কিন্তু অনেকেই হয়তো বলে থাকছি যে সঞ্জয় এখন মানে বয়ানের পর বয়ান বদলাচ্ছে, যে আমি একবার বলছে আমাকে ফাঁসি দিয়ে দাও, আমাকে ফাঁসি দাও, আমি সব দোষ। আবার কখনো কখনো কিন্তু বলছে আমি কোনো দোষ করিনি, আমি এই ঘটনার মধ্যেই ছিলাম না। তো আবার একটা মানে সঞ্জয়ের পাশে কিন্তু একটা মহিলা উকিল, যিনি সঞ্জয়ের পাশে কবিতা সরকার দাঁড়িয়েছেন, সঞ্জয়ের হয়ে লড়বেন, সঞ্জয়কে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করবেন। তো সেইখানে জানা গেছে সঞ্জয় বলছে আমি এই ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নই। তো পাঁচ বোনের এক ভাই, তো সেই ভাই যে এরকম একটা জঘন্যতম সমাজের এরকম একটা জঘন্যতম বাজে খারাপ কাজের সঙ্গে জড়িত, কোনো রকমেই তার বোনেরা কিন্তু বিশ্বাস করতে পারছে না। আর আমরা কি বলছি যে সঞ্জয়ের মা, অনেকেই মানে শুনছি অনেকে বলছে সঞ্জয়ের মা এখন কেমন আছে, সে কি ভালো আছে, নাকি সে চাইছে তার ছেলে দোষ করেছে শাস্তি হোক। না, যার ছেলের সঙ্গে এরকমটা ঘটে কিন্তু সেই মাই বোঝে, সে ছেলে হয়তো দোষ করেছে কিন্তু ছেলেকে তো মা বাবা শিখিয়ে দেয় না, বাবা মা সবসময় সঠিকটাই শেখায়, কিন্তু ছেলে মেয়েরা করে থাকে। তো এই যে সঞ্জয়ের মা বলছে যে ওকে ফাঁসানো হয়েছে, সত্যিই কি তাই? আমরা কিন্তু কেউ মেনে নিতে পারছি না যে সঞ্জয়কে ফাঁসানো হয়েছে। সত্যি কথা বলতে কিছুদিন আগেই তোমরা শুনেছো, আমিও তোমাদেরকে অবশ্যই শেয়ার করেছি সঞ্জয়ের বন্ধুর কল রেকর্ডিংটা। তো সে কিন্তু বলেছে, আর তার কথা মতোই সিসিটিভি ফুটেজে দেখাও গেছে, যে সঞ্জয় 2:45-র সময় কিন্তু 3:45-র সময় কিন্তু আরজিকর হসপিটালে কিন্তু এসেছিল। তো ওখানে ওই টাইমে আসার কি দরকার ছিল, কেন এসেছিল, এটা তো মানুষের প্রশ্ন। আর দ্বিতীয় হচ্ছে, ও পরের দিন ওকে কিন্তু ওর বন্ধু বলেছিল সেদিনকেই বারবার করে যে বেড়াকে চল বেড়াকে চল, তো সঞ্জয় কিন্তু যাননি। ওকে কিন্তু বারবার বলেছে, ও বারবার বলছে হ্যাঁ যাচ্ছি হ্যাঁ যাচ্ছি, কিন্তু সঞ্জয় যায়নি। আর 2 নম্বর কোশ্চেন হচ্ছে সাধারণ মানুষের, সবারই, তোমার আমার সবারই কোশ্চেন, যে ও কিন্তু পরের দিন 12:30 পর্যন্ত ঘুমিয়েছে। কোন মানুষ ভাই দুপুর 12:30 পর্যন্ত ঘুমায়? তার উপর ওকে মানে গায়ে রীতিমতন ঠেলাঠেলি করে উঠিয়েছে, তবুও তার ঘুম ভাঙেনি। সঞ্জয়ের বন্ধুর কল রেকর্ড থেকে এগুলো কিন্তু পাওয়া। আর সঞ্জয়ের বন্ধু জানিয়েছিলেন যে তিনি বারবার তাকে এত মানে ঠেলাঠেলি করে উঠিয়েছে, তবুও তার ঘুম ভাঙেনি। কেন, কি কারণে? এবার প্রশ্নটা হচ্ছে দুপুর 12:30 পর্যন্ত কোন মানুষ ঘুমায়? তারপরেও এত ঠেলাঠেলির পরেও সে ওঠে না কেন? তাহলে কি সেদিন রাতে খুব ধস্তাধস্তি হয়েছিল, শরীর ক্লান্ত ছিল তাই তার ঘুম ভাঙছিল না, কিংবা সারা রাত জেগেছিল কোনো মানে খুবই জরুরি কাজের চাপে ছিল, মানে কি কারণে অতটা টাইম ঘুমাচ্ছিল আবার উঠানোর পরে উঠছিল না? ঠিক আছে, এটা কিন্তু মানুষে জানতে চাইছে। তো সেইখান থেকে বোঝা বা বিশ্বাস করাটা খুবই চাপের যে সঞ্জয়কে ফাঁসানো হচ্ছে, ওর কোনো দোষ নেই। এবার হ্যাঁ, এটা ঠিকই যে সঞ্জয়ের একার দ্বারা কিন্তু এই কাজটা সম্ভব হয়নি, সঙ্গে কিন্তু আরও ছিল। ও কিন্তু তাদেরকে বাঁচানোর জন্য বা কী কারণে বাঁচাতে চাইছে বা কাউকে বাঁচানোর জন্য নিজের ঘাড়ে দোষটা চাপিয়ে নিচ্ছে, সেটা আমরা কেউ জানি না। এখন প্রশ্ন হচ্ছে ওর মা, এবার কি বলতো, সন্তান যদি একটা এরকমভাবে জঘন্য কাজের সাথে যুক্ত হয়ে যায় না, তার মায়ের তো মাথা এমনি খারাপ হয়ে যাবে, মায়ের মাথা কাজ করবে না, সেখান থেকে ওর মা কি করে ভালো থাকবে? আর তার বোনেরা কিন্তু এটাই জানিয়েছেন যে আমরা কিন্তু বিশ্বাস করতে পারছি না যে আমার মানে সঞ্জয় এরকম একটা কাজের সঙ্গে যুক্ত থাকতে পারে। আর তাছাড়াও কি বলতো, সঞ্জয় নাকি প্রথম থেকে বক্সিং মানে ছোট থেকেই বক্সিং খেলতো, কিন্তু শরীরে মানে ঘুষি এসবের দাগ যে পাওয়া গেছিল, ওখানেও কিন্তু কোশ্চেন করা হয়েছে যে ও কি তাহলে ওই বক্সিং খেলতো ওইগুলোই দাগ? কিন্তু ওর দিদি জানিয়েছে যে 16-17 বছর একটা গ্যাপিং ছিল পারিবারিক সূত্রে, পারিবারিক কিছু সমস্যার কারণে, সেই কারণে দিদি 16-17 বছরটা মানে অনেকটা বছর, দিদি কিন্তু সবটা জানে না। তো সেখান থেকে দিদিদের মানে সঙ্গে কথা বলে বা ওর মায়ের সঙ্গে কথা বলে আমরা কি কি জানতে পারি। মানুষ করেছে, আপনার কি মনে হয় যে এই ঘটনাতে সঞ্জয় একাই সব করে ফেললো? সঞ্জয় যে কাজ করছিল, তারা কি করছিল?
আরজিকরের ঘটনাতে আপনার সন্তান কি আপনি তো একজন মা, আপনি একজন মহিলা, যে নৃশংস ঘটনা ঘটেছে, আপনি একজন মহিলা হিসেবে কি মনে করেন? কি আর মনে করব, জন্ম দিয়েছি পাপ করেছি, আর কিছু বলার নেই। যিনি জন্ম দিলেন তিনি ভালো, আর আমি আজকে বৃদ্ধ বয়সে উনি আমাকে কষ্ট দিচ্ছেন। আমার স্বামী মেয়ে চলে গেছে, ছেলে চলে গেল, আর কিছু বলার নেই বাবু, তোমাদের কাছে হাত জোর করছি। আপনি লোকচ্ছেন বলেই কিন্তু কি লুকাবো আমি? আমার ছেলে চলে গেছে, আমি ছেলে পাবো? ছেলেকে জেলে কে দিল? আমার রাগ হয়ে আছে, আমার ছেলেকে জেলে আপনার ছেলেকে জেলে কে দিয়েছে? ভগবান, আমি জানি। ওখানে গিয়ে আপনার কি মনে হয় আপনার ছেলেকে ফাঁসানো হয়েছে? আপনার ছেলে যে ফাঁসিয়েছে তাকে ভগবান কোনদিন সুখী শান্তি দেবে না। আপনি এইটাই তো বলছি, হ্যাঁ, কোনদিন সুখী শান্তি দেবে না। কে ফাঁসিয়েছে? কে ফাঁসিয়েছে আমি কি করে জানি? আমি জানি ওখানে আমি ডিউটি করছিলাম, আমি টাকাটা খেয়েছিলাম। টাকা দিয়ে ফাঁসিয়েছে? আমি আর কথা শোনার দরকার নেই। প্রতিবেশীরা বলছে আপনার ছেলে খুব হ্যাঁ, ভালো ছিল না। প্রতিবেশীকে যান গিয়ে বলুন, প্রতিবেশীকে। আপনার ছেলেকে কারা ফাঁসালো? যদি একটু বলতেন আপনার ছেলেকে কারা ফাঁসালো? আমি নাম জানি। আপনি কি সন্দেহ করছেন মা হিসেবে? আপনার ছেলেকে কারা ফাঁসাতে পারে বলে আপনি সন্দেহ করছেন? কাকে বলবো বলো? কিন্তু সঞ্জয় তো ভালো মন্দ তো আপনি জানেন, একটা ঘটনা না, ওর মা খারাপ আছে, আমার ছেলে খারাপ, আমি খারাপ। যা, আপনার ছেলে আরজিকরের ওকে একা একা সব করে ফেললো, আপনার মনে হয় না ওকে কেউ পেছনে কেউ আছে? সেইটাই তো আমি তোমাদের কাছে জানতে চাইছি, ও একা এত বড় কাজটা করলো কি করে? আমরা তো সেটাই জানতে চাই, আপনার কি কোনো সন্দেহ হয় কাউকে? না, আমার ছেলে ভালো, তুমি যেমন ভালো আমার ছেলে ভালো। যে ফাঁসালো তার কোনোদিন সুখী হবে না। আপনার ছেলে অপরাধ করেনি? না, আর যদি করেছে আর জানো হ্যাঁ বলুন যদি করেছে হ্যাঁ, সে ও যদি করে থাকবে ও পাবে শাস্তি। কিন্তু ছেলে অপরাধ করেনি এটা মনে হচ্ছে কেন? আপনার কি কেন মনে হচ্ছে? আমি মা, হ্যাঁ, আমার ছেলে যদি নষ্ট করেছে তারও নষ্ট হবে, এইটাই ধরে থাকলাম। ঈশ্বরের কাছে চাইছেন? আমি এই বললাম, আমার ছেলে ক্ষতি হয়েছে তারও ক্ষতি হবে। ছেলে এইসব করতে পারে আপনি বিশ্বাস করছেন না? কেন বিশ্বাস করছেন না? সবাই তো বলছে আপনার ছেলে করেছে এই ঘটনা, সিসিটিভিতে সবাই করেছে তো, তা সে করলেও শাস্তি পাবে। বছর তো কোনো যাওয়া আসা কিছুই নেই, কিচ্ছু নেই মায়ের সাথে। মানে এমনকি বাবা মারা যাওয়ার সময়ও ওরা কেউ আমাকে বলেও নি, আর আমার যাওয়াও হয়নি। খারাপ লাগছে মায়ের জন্য? হ্যাঁ, খারাপ তো লাগারই কথা, কিন্তু কিছু করার না। মা তো এখন একদম একা। সেটাই খারাপ লাগছে। একটা ভাই ছিল, মানে বাবা নেই, এবার তিনি দেখতেন আর কি, যেটুকু বয়সটা যেটুকু ছিল ওনার লাইফ এরকম হয়ে গেল, কি হবে জানি না। আপনাদের কি কোনো অভিযোগ আছে যে কেউ ভাসিয়ে দিতে পারে বা কেউ জড়িয়ে দিতে পারে, এরকম কিছু বলার আছে কি? না, সেরকম আমি দেখুন, আমি এতদিন ভাইকে দেখিও নি, কথাবার্তাও বলিনি। কি সত্যি কি মিথ্যে নিজের ভাই হিসেবে তো বিশ্বাস হচ্ছে না এরকম করতে পারে, কিন্তু যা দেখছি টিভিতে অস্বীকারও করছি না। কি সত্যি সেটা তো সরকার বের করবেন, সত্যিটা কি। সিবিআই তদন্ত করছে, ওনাদের উপরই ভরসা। কোনো আবেদন আছে কি সরকারের কাছে, প্রশাসনের কাছে? প্রশাসন এটাই, যদি নির্দোষ হয়, যদি নির্দোষ হয় তাহলে একটু দেখতে, কেন কি যদি দোষ করেছে তাহলে কিছু বলছি না, তাহলে যা শাস্তি দেবে সরকার আইন ঠিক আছে, কিন্তু যদি নির্দোষ থাকে, যা শুনছি টিভিতে, আমি জানি না সত্যিটা কি। এলাকার মানুষজন কি বলছে? সঞ্জয় কি কোনো কুসঙ্গে পড়েছিল? বলছি না, মানে আমার যেহেতু বিয়ের পরে এখানে কথাবার্তা নেই, কিছু নেই, তাই পাড়ার লোকেরাও আমার সেরকম চর্চা করতো না, মানে ওই বাড়ির ব্যাপারে জানে তো কোনো সম্পর্ক নেই, সেই জন্য তারাও সেরকম কোনো চর্চা খুব একটা করতো না। বাকি বোনেরা কোথায় আপনাদের? সেটাও জানি না আমি। আপনার সঙ্গে কেউ যোগাযোগ করে না, কেউ না। আশেপাশেও জিজ্ঞেস করতে পারে, কখনো ফোন করা না, কখনো কারোর কখন বিয়ে হয়েছে, কিভাবে হয়েছে কিছুই আমি জানি, মানে যাইনি আমি। এইটুকু আছে পাশে এলে শুনতে পারি, যখন চাকরি পেয়েছে, হ্যাঁ তোর ভাই চাকরি পেয়েছে, এটা তো অনেকেই বলে, আশেপাশে কথা হলেই কানেও আসে, শোনাও যায়। বোনের বিয়ে হয়েছিল তখন শুনলাম বোনের বিয়ে হয়েছে, মানে আশেপাশে কেউ কথা বলছে তখন একটু শুনে নিলাম, মানে এরকম। বড় দিদি আর ছোট ভাই সম্পর্কটা খুব সুন্দর, একটা মধুর সম্পর্ক হতে পারতো। আজকে এই সময়টাতে কি মনে হচ্ছে আপনার, যে একবার কি ভাইকে দেখতে ইচ্ছে করছে, একবার ছুটে যেতে ইচ্ছে করছে?
দেখুন সেটা তো, কিন্তু এত বছরে 17 বছরে এমন একটা হয়ে গেছে না, মানে ওরও যাওয়া নেই আমারও আসা নেই, মানে সম্পর্কটা বোঝাতে পারবো না। মানে ভাই কখনো চেষ্টাও করেনি আপনার সাথে কথা বলতে? সামনে তো কেউ কোনোদিন আসেনি, মানে বাবা মা যা বলেছে, মানে হয় না একটা পরিবারের কি, বাবা মা বারণ করেছে কোনো সম্পর্ক রাখবে না, বাবা মা সম্পর্ক রাখেনি। এবার যেহেতু বাবা মা সম্পর্ক রাখেনি, আমিও সেজন্য ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মানে সেরকম কিছু করিনি, মানে যাওয়া আসা কিছু কি, ওটা ওদেরই অশান্তি একটা বাড়িতে হতো, সেটাই মানে সিচুয়েশনটা এমন না বোঝাতে পারবো। এই যে এই ঘটনাটা ঘটলো, একটা মেয়ের মৃত্যু হলো এবং তার জন্য অভিযোগ একমাত্র সঞ্জয় রায়ের দিকে, একটা মেয়ে হিসেবে আপনি এই ঘটনাটাকে কিভাবে দেখছেন? দেখুন একটা মেয়ে হিসেবে তো এটা তো মানে খুব খারাপ, মানে হওয়া উচিত না আমাদের কারোর সাথে, মেয়ে হোক। আর তিনি তো একজন ডাক্তার ছিলেন, ডাক্তার তো আমাদের কাছে ভগবান হয়, এবার তার সাথে এরকম, সেটা কল্পনারও বাইরে। আমি তো কিছুদিন বিশ্বাসই করতে পারছি না যে আমার ভাই এরকম কিছু করেছে, কিন্তু টিভিতে যখন দেখছি জানছি, এবার সত্যি কি জানি না, আমি নিজেও জানি না। যদি করেছে তাহলে তার যা শাস্তি সরকার দেবে, আইন দেবে, যা শাস্তি দেবে তাই। আপনাদের মা বললেন যে আপনার ভাই খুব ভালো খেলাধুলায় ছিল। হ্যাঁ, ছোটবেলায় খেলাধুলায় ছিল। কি ধরনের খেলতো? ওই বক্সিং ক্লাব আছে আমাদের, সেখানেই যেত। মানে রাগ ছিল কি খুব? না, ছোটবেলা তো সেরকম কিছু দেখিনি। এবার দেখুন 17টা বছর তো অনেক বড় হয় না, এবার এতটা বছরে ও কীরকম হয়েছে সেটা তো আমি দেখিনি আর বলতেও পারবো না। বক্সিং করতেন সঞ্জয়, এবং যেভাবে আমরা দেখেছি যে আরজি করের ঘটনায় যেভাবে দেহ উদ্ধার হয়েছে, মারের ছাপটা স্পষ্ট, কোথাও কি এর মধ্যে একটা মিল পাচ্ছেন? না, যে বক্সিং যখন করতো তখন ছোট ছিল, মানে আমাদের কি বলতো সামনে তো কোনো ক্লাব নেই, ওই একটাই বক্সিং ক্লাব, তো মানে ছেলে হলেই আমাদের প্রথম টেন্ডেন্সি ছিল এখানকার কি ভর্তি করে দিত। এবার যারা পারতো, যারা পারতো না তারা 2-3 দিন গিয়ে ছেড়ে দিত মানে ধাক্কাধাক্কিগুলোর জন্য। এই ঘটনা থেকে এটাই মনে হয় যে ওর দিদি 16-17 বছর একটা গ্যাপিং থাকলেও পারিবারিক সমস্যার কারণে বাড়িতে না এলেও সঞ্জয়কে 17টা বছর অনেকটা লং যদি নাও জেনে থাকে, তার দিদি কিন্তু মুখ ফসকে হোক বা যেটা জানে সেটা হিসেবে বলে থাকুক, যেই কারণেই বলুক, ওর দিদি কিন্তু জানিয়েছে, ভালো করে রেকর্ডটাই শুনবে, যে তার ভাই ছোটোবেলা থেকেই বক্সিং খেলতো, তাদের ওইখানে সব ছেলেরাই নাকি ছোটো থেকেই বক্সিং খেলতো, যে পারতো না পারতো ও ভালো বক্সিংটা খেলতো। আর তিলোত্তমার দেহ উদ্ধারের সময় যেভাবে দেহকে উদ্ধার করা হয়েছিল, কিন্তু প্রচুর মারের ছাপ ছিল, ঘুষি মারার মতো ছাপ ছিল। তো এখান থেকে মানুষের কিছুটা একটু হলেও ক্লু পাচ্ছে মানুষে, এটা আমার বক্তব্য না, তোমার আমার সবার সাধারণ মানুষের বক্তব্য। তো সেই সময় কি সঞ্জয় ওখানে ছিল, যে কারণে তিলোত্তমার গায়ে এই ঘুষির আঘাতের দাগগুলো, চিহ্নগুলো পাওয়া গেছিলো। আর তাছাড়া সঞ্জয়ের মা যেটা বলছে বা দাবি করছে যে সঞ্জয়ের কোনো দোষ নেই এই বিষয়ে, সঞ্জয় একদমই সঞ্জয় নির্দোষ, এটা কিন্তু হতেই পারে না। হ্যাঁ, এবার কি বলবো, আমাদের দেশে কিন্তু সব কিছু সামনে তো মানে বলা যাচ্ছে না, যেটা ওপেন বলতে পারবো না, সেটা কিছুটা বুঝে নিও। আমাদের দেশে এমনই দুর্নীতি চলছে যেখানে সামনে প্রোটেক্ট করলে বা প্রতিবাদ করলে তার আবার শাস্তি হচ্ছে, তাকে বাড়িতে নোটিশ পাঠানো হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি কিছুটা বলবো না। তো তোমরা তোমাদের মতামতটা অবশ্যই জানিও যে সঞ্জয়ের দিদি আর মা যেগুলো বললো সেগুলো থেকে তোমরা কি বুঝলে। তো আমি যেটা বুঝেছি সেটা না হয় আমার মনেই থাক, তবে আমি এই মিছিলে সবসময় আছি, পাশে আছি, থাকবো। যেহেতু আমি একটা মেয়ে, আমার একটা মেয়ে আছে, তো আমি এটা তো একদমই অ্যালাউ করবোই না। আর আমাদের দেশে প্রতিনিয়ত হয়ে চলেছে। তো আমি চাই যারা এইগুলো করেছে কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক, দোষীদের সাব্যস্ত করে ফাঁসিতে চড়ানো হোক, আর খুব তাড়াতাড়ি। এতদিন হয়ে গেল এখনও কিন্তু দোষীরা কোনো শাস্তি পেল না। আর এইদিকে দেখছি সঞ্জয় ঘোষ বারবার বয়ান বদল করেই যাচ্ছে, সন্দীপবাবু দেখছি বারবার যাচ্ছে সিবিআইয়ের কাছে, সকাল থেকে সারাদিন যাচ্ছে আর আসছে, কোনো কিছু হচ্ছে না। আর আমার একটাই বক্তব্য, এই মেয়েটাকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, খুন করা হয়েছে, একটা ভালো মেধাবী ছাত্রকে, যে কিনা হাজার হাজার মানুষের প্রাণ বাঁচাতো, সেরকম একটা মেয়েকে মানে এত নৃশংসভাবে অত্যাচার করে মারা হয়েছে। তার দোষীরা এখনও কি করে বেঁচে আছে, ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে কেন এখনও ফাঁসি দেওয়া হচ্ছে না? তো আমি চাই, সত্যি বলছি, মন থেকে চাই তাদের ফাঁসি হোক, খুব তাড়াতাড়ি হোক। আর উই ওয়ান্ট জাস্টিস, আমি এটাই চাই আরজি কর। তো এইটাই আমার বলার ছিল, বাকিটা তোমরা কমেন্টে বলে যেও, আমি আর বললাম না। চলো এই পর্যন্তই, আর ভিডিওটা লং করছি না। তোমাদের মতামত অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে।